আসসালামু আলাইকুম। অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না। জনাব পান্না, আপনাকে স্বাগত। জি, অনেক ধন্যবাদ। জনাব মঞ্জুর আলম পান্না, একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে খুবই আপনার সঙ্গে আগ্রহ অনুভব করছিলাম। সেটা হলো যে এই যে গতকালকে দেখলাম আমরা যে সরকার স্থানীয় সরকার নির্বাচনে একটা আয়োজন করতে যাচ্ছে। হুম, হুম। সেটাও বোধহয় সম্ভবত ডিসেম্বর নাগাদ তারা ধাপে ধাপে শুরু করবে। অক্টোবর তো থেকে বলা হচ্ছে আর কি, শোনা যাচ্ছে। অক্টোবরে তারা আগস্টে আগস্টে তফসিল দেবে হয়তো, যেটি জানা জি, গেছে। অক্টোবর থেকে নিয়ে আমরা মানে এই বছরের শেষের দিকে হয়তো, তারপরে ধাপে ধাপে অন্যান্য গুলো হয়তো পৌরসভা, তারপর উপজেলা, তারপরে হয়তো সিটি কর্পোরেশন, এভাবে তারা হয়তো অগ্রসর হবে। তো যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেক্ষেত্রে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেটা হলো যে সেখানে কি আহ আওয়ামী লীগ, যেহেতু ইলেকশনটা হবে নির্দলীয় ভঙ্গিতে, যে কারোই তো নির্বাচনে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। এর আগে শুনেছিলাম যদি আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে চায় তাহলে তাদের দিক থেকে আর কোনো আপত্তি থাকবে না, কারণ এটা তো আর দলীয় নির্বাচন নয়। কিন্তু আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ কিংবা তাদের যারা নাকি মানে আপনার মানে সমর্থক যে দলগুলো ছিল, তাদের কোনো প্রার্থী অথবা তাদের কোনো পদধারী ব্যক্তির পক্ষে এই স্থানীয় সরকার নির্বাচনটা সহজ হবে? নর্মাল বিষয় হচ্ছে যে সরকার এখন যে অবস্থানে আছে, আমরা অনেকে প্রেডিক্ট করতে পারছি না আসলে আওয়ামী লীগকে নিয়ে তারা কোন স্ট্যান্ড নিতে চাইছে। আহ আমার কাছে মনে হচ্ছে যে একটা টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। এদার আওয়ামী লীগ নিয়ে একটা সিদ্ধান্তে সরকার পৌঁছে গেছে, যেন এই হিসেবেই থাকবে, নিষিদ্ধ অবস্থাতেই রাখা হবে, মাঝে মাঝে একটু আশার বাণী শোনানো হবে, অথবা একটা সার্টেন পিরিয়ডের পরে গিয়ে আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের ইতিবাচক একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তাও যদি বহির্বিশ্বের প্রচন্ড একটা চাপ আসে সেই মুহূর্তে। আর নচেত তার আগে একটা টম অ্যান্ড জেরি খেলা করবে আওয়ামী লীগকে নিয়ে। তখন আপনি যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেন, প্রথমেই শোনা যাচ্ছিল, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে এমন একটা ধারণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা কি শুনলাম যে নির্বাচন কমিশন থেকে এমন একটি বিধি নির্বাচনী আহ আইনে যুক্ত করা হচ্ছে যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের পদবিতে রয়েছে এমন কেউ নির্বাচনে যুক্ত হতে পারবে না, নির্বাচন করতে পারবে না। তো আওয়ামী লীগের যারা নির্বাচন করার মতো জায়গায় থাকে বা আছে, তারা তো কোনো না কোনো ভাবে পদের সঙ্গে যুক্ত ছিল, তাই না? যখন এই বিষয়টি নিয়ে একটু দু এক জায়গায় কথাবার্তা হলো, সমালোচনা হলো, তখন ওই জায়গা থেকে সরে এলো, নির্বাচন কমিশন থেকে জানানো হলো যে না, এমন কোনো আইন যুক্ত করা হচ্ছে না। তাহলে আওয়ামী লীগ একটু হাঁপ ছেড়ে বাঁচলো যে না, যেহেতু নির্দলীয় ভাবে নির্বাচন হবে প্রতীক ছাড়া, তাহলে আওয়ামী লীগে যারা আছে তারা নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে। কিন্তু সেই অবস্থা কি এখন আছে? মনে করুন যে আপনি বা আমি, কথার কথা এক্সাম্পল হিসেবে তুলে ধরি, যে কেউ আমরা আওয়ামী লীগ হয়ে নির্বাচনে প্রতিযোগিতা করছি। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের পদ পদবি না থাকলেও মোটামুটি এলাকায় পরিচিত, একটু প্রভাবশালী বা একটু টাকা আছে, এরাই তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই না? যারা আওয়ামী সমর্থক, তো তাদেরকে তো এলাকার সবাই চেনে। তো তারা বলবে তো আওয়ামী লীগের দোষক, ওকে নির্বাচন করতে দেওয়া যাবে না। নির্বাচনী বিধি অনুযায়ী মনে করেন যে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা এলাকাতেই থাকতে পারবে না। আওয়ামী দোসর বলে তাকে, তার উপর মব করা হবে, গণপিটুনি দেওয়া হবে, এলাকা ছাড়া ছাড়া করা হবে। তো আমার মনে হয় না যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা হচ্ছে, সেটি হিডেন এগ্রিমেন্ট হোক, আন্ডার টেবিল ডিল হোক, অথবা আওয়ামী লীগের উপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে কার্যক্রমের দিক থেকে সেটি তোলা না হয়, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের জন্য বেশ টাফ হবে। এটা আমার মনে হয়। আচ্ছা, এইটা এইটা আপনি যে কথাটা বলা, যেটা মুখে মুখে যেটা বলছে তত্ত্বগত ভাবে, যে যেহেতু এটা একটা নির্দলীয় নির্বাচন, কাজে এখানে কে আওয়ামী লীগ করতো কে বিএনপি করতো এটা কোনো ব্যাপার না, তারা নির্বাচন করতে পারবে। এটা শুনতে কিন্তু খুব ভালোই শোনা যায়। কিন্তু আমরা এদের আচরণ আসলে কি দেখছি? আপনি দেখেন কিছুদিন আগেও কিন্তু এই যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হলো, এক্স্যাক্টলি। তার আগে বিভিন্ন জেলা বারগুলিতে নির্বাচন হলো।
পুরোটাতেই কিন্তু মানে আওয়ামী পন্থী হিসেবে যারা পরিচিত, তারা আসলে আওয়ামী পন্থী কিনা, তারা আওয়ামী লীগ করে কিনা, সেটা তো অন্য বিতর্ক। কিন্তু যাদের উপর ব্লেম দেওয়া হলো যে এই লোকটা আওয়ামী পন্থী হতে পারে, তাদেরকেই তো নির্বাচন করতে দেওয়া হলো এবং অফিসিয়ালি দেওয়া হলো না, তাদের মনোনয়ন পত্রগুলোকে বাতিল করে দেওয়া হলো। তো এই যে দেওয়া হলো, এটাকে নিয়ে কিন্তু সরকার কিছু বললো না। এটা নিয়ে একাধিক নিউজ হলো, সরকারের দিক থেকে কোনো আপত্তি তা হলো না, এটা বাতিল কিন্তু করলো বিএনপি পন্থী আইনজীবীরাই। তার মানে এই বাতিলের পক্ষে যারা ছিল, বিশেষ করে সুপ্রিম কোর্টে যারা, তারা তো সরকার মানে বিএনপির সেন্ট্রাল কমিটিতে অনেকে আছেন। তার মানে এর সঙ্গে বিএনপির এক ধরনের অনুমোদন তো আছে। যদি এই হয় অবশ্যই। বিএনপি অথবা সরকারের মানসিকতা, তাহলে আগামীতে কি আপনি আশা করেন? না, আমি সেটাই বললাম যে খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা নেই। তার কারণ সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যে বিষয়টি ঘটেছে সেটিও সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন। আমরা এই ৫৪-৫৫ বছরের স্বাধীন বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক হ্যারাসমেন্ট দেখেছি। নির্বাচনে দাঁড়ানোর আগে কেউ কাউকে ল্যাং মেরেছে, মামলায় ঢুকিয়ে দিয়েছে, এগুলো আমরা দেখেছি। সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও হয়েছে যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যে বিএনপির কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা, তাকে কোন এক মামলায় আটকে দেওয়া হয়েছে বা তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কিন্তু ঢালাও ভাবে আওয়ামী দোষর উল্লেখ করে নির্বাচন থেকে বাইরে রাখা, অন্তত আওয়ামী লীগ ইতিহাসে না, শুধুমাত্র দেশের ৫৫ বছরের ইতিহাসে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটি ঘটেনি। এটি একেবারে নজিরবিহীন। অতএব সেই যে আর যারা আওয়ামী দোষর বলে শুধু নয়, আওয়ামী লীগের আওয়ামী মনোভাবাপন্ন যে দলগুলো, সেটি জাসদ হতে পারে, ওয়ার্কার্স পার্টি হতে পারে, বামপন্থী যে কোনো সংগঠন হতে পারে, তাদের যারা প্রার্থী ছিল তাদেরকেও এই নির্বাচন করতে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নির্বাচন, বিভিন্ন ডিস্ট্রিক্টে আইনজীবী সমিতির নির্বাচন। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা তো বিশ্বাস রাখাটা মানে সরকারের উপর বিশ্বাস রাখাটা খুবই দুরূহ বিষয়। দেখেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানে নানা রকম অভিযোগ ছিল, আবার তাদের ব্যাপারে কিছু পজিটিভ ব্যাপারও ছিল। তারা বেশ কিছু উন্নয়ন করছিল, এটাও ঠিক। উন্নয়নের নামে লুটপাটও করছিল, ওটাও ঠিক। কিন্তু যে অভিযোগটা সবচেয়ে বড় ছিল, সেটা হলো তারা নির্বাচন ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছিল। তো বিএনপির আমলে তো আমরা ঠিক একই জিনিস দেখতে পাচ্ছি, অন্তত পক্ষে আমি বারের নির্বাচনগুলি কথা বিবেচনায় নেই, তো একই রকম আমরা দেখতেছি। যদি একই রকম হয়, তাহলে আগামী নির্বাচনে কি আমরা একই জিনিস দেখবো? আচ্ছা, অবশ্যই একই জিনিস দেখছি এবং একই জিনিস দেখার সম্ভাবনা আপনি যেটি ধরিয়ে দিলেন, মানে আমি যদি আরেকটু গভীরে যাই, আমি যদি বলি যে আরো খারাপ অবস্থা, যেমন সুপ্রিম কোর্টের ক্ষেত্রে উদাহরণ দিলাম যে অন্তত ৫৫ বছর ইতিহাসে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটি ঘটেনি। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ যে নির্বাচন গুলো করেছে, যদি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আসি, একতরফাভাবে নির্বাচন করেছে ২০১৪-তে, ২০২৪-এ, ২০১৮-তে সবাই অংশগ্রহণ করলেও মানে একেবারে এটা শতাব্দীর অন্যতম একটা সেরা হাস্যকর বিষয় যে বিএনপির মতো দল ৫টি আসন পায়। এটা অবশ্যই যে নজিরবিহীন কারচুপি হয়েছে সেগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু আওয়ামী লীগ করেছিল দেখুন, একটা সিস্টেমের মধ্যে থেকে বিএনপিকে কিন্তু নিষিদ্ধ করেনি। ভোট চুরি হয়েছে, ভোট ডাকাতি হচ্ছে, দিনের ভোট রাতে হয়েছে, সব ঠিক আছে, দেয়ার ইজ নো ডাউট, আনডাউটেডলি আমরা এটি উচ্চারণ করতে চাই। কিন্তু ফেরোসিয়াস ব্যাপার কোনটা, ভয়ঙ্কর বিষয় কোনটা, ওখানে আওয়ামী লীগ বিএনপি কে কৌশলে নির্বাচন থেকে দূরে রেখেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়া হলো, বিএনপি নির্বাচনে আসতে চায়নি, বা বিএনপি 18-তে নির্বাচন, 24-ও আসেনি, 14-তে নির্বাচন বয়কট করলো কবে, 2018-তে নাকি, যাই হোক, না, 24-এ এবং 14-তে। না 24 এবং 14-তে তো বয়কট করেছে, কিন্তু নির্বাচনে অংশ নিয়ে বেলা 18-তে। 18-তে নির্বাচন বর্জন করলো। যাই হোক, যে বিষয়টাই বলছে তারা আওয়ামী লীগ তো বিএনপি কে নিষিদ্ধ করেনি। মনে করেন যুবলীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যাওয়া হয়েছে বিএনপি কে নিষিদ্ধ করার জন্য আবেদন জানাতে গেছে, এগুলো একটা কৌশল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবরস্থান জিয়া উদ্যানে, সেই কবরস্থান স্থানান্তরিত করা হবে এরকম তো ভয় দেখানো হয়েছে, পরে তো নেই, যে বাস্তবতা নানান ধরনের খেলা খেলেছে। আমি বলতে চাচ্ছি, কিন্তু এখন এসে আমরা কি দেখছি, 2026-এর যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমি যদি বলি 2014 এবং 18, 24-এর চেয়ে বাজে নির্বাচন হয়েছে।
এখন ওই সময় তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আওয়ামী লীগের মতো একটা আহ গণভিত্তিক দল, আপনি তাকে স্বৈরাচার বলুন আর যাই বলুন, 35% একেবারে রিজার্ভ ভোট তো তাদের রয়েছে, সেই দলটিকে আপনি নিষিদ্ধ করে রাখলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি বিএনপি। সেই জায়গা থেকে এই নির্বাচন আগের 3 নির্বাচনের চেয়েও কম বিতর্কিত নয়, আরো বেশি বিতর্কিত, আরো বেশি প্রশ্নবিদ্ধ, এটি আমার কাছে মনে হয়। অতএব আর আপনি যে কথাগুলো বললেন সাম্প্রতিক সময় যে একই কাজ করছে, হ্যাঁ করছে তো। আমি এই এক্সাম্পলটা নিয়ে আসলাম যে তার চেয়ে আরো খারাপ কাজ করছে। এবং যেই নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়ার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা একেবারে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের প্রতি মানুষের ব্যাপক ক্ষোভ ছিল, এবং প্রতিটা ইনস্টিটিউশনাল জায়গা থেকে আমরা দেখেছি। আপনি ডিআরও নির্বাচন বলেন, আমাদের সাংবাদিকতা যে পেশাগত যে প্রতিষ্ঠানগুলো, প্রেস ক্লাব বলুন অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান এফবিসিসিআই ডিসিসিআই যাই বলুন না কেন, চেম্বার অফ কমার্স, সব জায়গা থেকে সিলেকশনের প্রতিনিধি নির্বাচন করা হতো, তাই না? ডিআরইউ তে সম্প্রতি নির্বাচন হয়েছে ওই নাম খাওয়া আসতে, কিন্তু তার ভিতরেও ম্যাট্রিকুলাস রিজাল্ট চলেছে, প্রেস ক্লাবের ক্ষেত্রেও চলেছে। এখন কি হচ্ছে? এখন তো সেম সব জায়গায় ওই বিএনপি পন্থীরা আপনার ইয়ে করে বসে আছে, দখল করে বসে আছে। তাহলে আপনি কাকে ফ্যাসিস্ট বলবেন, কাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসকারী বলবেন? আমরা এটা নিয়ে আর কিভাবে পার্থক্য করে খুঁজবো? আচ্ছা, আমরা একটু নির্বাচনের বাইরে একটু যাই। আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ আমরা একটু বলতে গেলে এক ধরনের তুলনাই করছি আমরা, মানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের, আওয়ামী লীগের সঙ্গে বিএনপি। যেমন আমরা আওয়ামী লীগ সরকার আমলে বিচার বহির্ভূত হত্যা নিয়ে বলতাম, কারা হেফাজতে, সরকারি হেফাজতে থাকা অবস্থায় হত্যা নিয়ে আলোচনা করতাম। আজকে আমি দেখলাম আইন ও সালিশ কেন্দ্রের একটা প্রতিবেদন দেখলাম, সেখানে বলা হয়েছে যে এই 2026 সালের প্রথম 6 মাসে, এটা তো সপ্তম মাস চলছে, প্রথম 6 মাসে কারা হেফাজতে মৃত্যু হয়েছে 61 জনের। অ্যালার্মিং, আপনার কি বলবেন? অ্যালার্মিং, অ্যালার্মিং। এই কারণে সবই যে রাজনৈতিক ভাবে আমরা বিবেচনা করব তা নয়, কিন্তু রাজনৈতিক যে দৃষ্টান্তগুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে, সাবেক মন্ত্রী নরসিংদীর নুরুল মজিদ হুমায়ুন সাহেব নাকি, তিনি, তারপরে আরো বেশ কয়েকজন এখনো পর্যন্ত যারা অসুস্থ থাকেন, তাদেরকে এখনো পর্যন্ত হাত করা অবস্থায় আহ হাসপাতালে নিয়ে আসা হয়। এবং এর বাইরে যে বিষয়গুলো, যেমন আমি দেখে এসেছি কোন এক এলাকার চেয়ারম্যান, আমি এই মুহূর্তে ডেফিনেট করে বলতে পারছি না, জামিন জামিন হচ্ছে, আবার নতুন পেন্ডিং মামলা জড়ানো হচ্ছে, 5 লাখ 10 লাখ খরচ করে 4 মাস 5 মাস করে জামিন করানো হচ্ছে, আবার নতুন মামলা। এই অবস্থা থেকে, হতাশা থেকে এক চেয়ারম্যান, আমি যখন কেরানীগঞ্জে কারাগারে ছিলাম, যাওয়ার পর শুনলাম 2 দিন আগেই ওই চেয়ারম্যান আত্মহত্যা করেছেন কারাগারের ভিতরে। মানে এই যে হেফাজতে মৃত্যুর, আমি বিষয়গুলো বলছি এক এক করে। অনেক আত্মহত্যা করছেন, আত্মহত্যার পরে তাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হচ্ছে জেল কর্তৃপক্ষ জায়গা থেকে। আচ্ছা, তারপরে এই যে ট্রিটমেন্টের জায়গা থেকে, আর নির্যাতনের জায়গা, আমি বেসিক্যালি আমি এটুকু বলতে পারি যে আমি থাকা অবস্থায় এ ধরনের নির্যাতনের কোনো আহ বিষয় আমি শুনিনি। হ্যাঁ, যে কাউকে টর্চার করা হচ্ছে, কাউকে নির্যাতন করে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, হ্যাঁ। তবে যেইভাবে মেন্টাল টর্চার করা হচ্ছে, সেই টর্চারিং এর মাধ্যমে অনেকে মৃত্যু হচ্ছে। আবার অসুস্থ অবস্থাও তো কেউ কেউ মারা যাচ্ছে। মানে স্বাভাবিক অবস্থায় আমরা যেমন জেলের বাইরে থেকে কেউ কেউ মৃত্যুর মুখে ঢলে পড়ছি, ওরকমও তো স্বাভাবিক মৃত্যু হচ্ছে। যেমন আমি যখন কাশিমপুর কারাগারে ছিলাম, তো কাশিমপুর কারাগার হঠাৎ করে শুনলাম যে একজন একেবারে খুব তরতাজা যুবক একজন হঠাৎ করে আহ মানে গাছতলায় দাঁড়িয়ে ছিল সেলের বাইরে, আহ পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেলেন। এটা নিশ্চয়ই অপঘাতে মৃত্যু নয়। কিন্তু আমি বলছি, এই যে যে 61 জন, সেই 61 জনের মধ্যে আপনি কম্পেয়ার করে দেখুন এর আগে, অর্থাৎ আপনি 7 মাস হিসাব দিচ্ছেন, অথবা ইউনূস সরকারের যে 2 বছর তার আগে আওয়ামী লীগ সরকারের সময়, বা তারও আগে বিএনপি সরকারের সময়, হিসাব করে দেখুন যে এত মৃত্যুর তথ্য কিন্তু আমরা পাইনি। এই 61 জন, এটি অবশ্যই অ্যালার্মিং, এবং এর মধ্যে অবশ্যই অস্বাভাবিক মৃত্যু আছে, স্বাভাবিক মৃত্যু যেমন আছে, অস্বাভাবিক মৃত্যু আছে। এবং আরেকটি রিউমার যেমন ছড়িয়েছিল, এটিকে একটু পরীক্ষা করতে হয়। অনেকে বলে যে সীসা মিশানো হচ্ছে খাবারে,
খুব স্লোলি পয়জন দেওয়া হচ্ছে, আমি এগুলোর সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করি। আমার কথা হচ্ছে সেখানে তো অসংখ্য সাধারণ মানুষ রয়েছে, সাধারণ অপরাধী রয়েছে যারা রাজনীতি করেন না, আওয়ামী লীগের রাজনীতির বাইরে। তো সবাইকে কি গড়ে পড়তায় স্লো পয়জনিং মারা হবে? নিশ্চয়ই তা না। এগুলো এগুলো একটা প্রচন্ড গুজব আমি মনে করি, যে সীসা মিশিয়ে এ মিশিয়ে সে মিশিয়ে খাবারের মধ্যে ইয়ে দেওয়া হচ্ছে। তা আমিও তো প্রায় ৩ মাস ছিলাম। তো মারা অসুস্থ হলে তো আমারও তো হওয়ার কথা, আমি তো হইনি। হুম, তো এগুলো একবারে বাজে কথা। জি। তবে আমি অবশ্যই আরেকটা বিষয় নিয়ে একটু তুলনা করতে চাই। এটি শেষ আলোচনা, শেষ প্রসঙ্গ আমাদের, যে আমরা বিভিন্ন সময় শুনতাম যে আওয়ামী লীগ সরকার যখন দায়িত্ব ছিল তখন আমরা বলতাম যে আওয়ামী লীগ খুবই ভারতের প্রতি খুবই খুবই নতজানু মনোভাব পোষণ করে, অনেকটা গোলামের মতো আচরণ করে, হ্যাঁ, পরদ রাজ্য আমরা নাকি হয়ে গেছি ওদের, এগুলি বলা হতো। আমরা সবশেষ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হতে দেখলাম। এটা নিয়ে দেখছি যে আপনিও সোশ্যাল মিডিয়ায় দু একটা কমেন্ট করেছেন। আহ আমি যদি এই দুটোকে তুলনা করতে চাই, কি বলবেন? শুধুমাত্র আপনি করছেন বেভাবে কথা, কিন্তু তার উত্তরটা তো ইউনূস সরকার দিয়ে গেছে। করদ রাজ্যে ভারতের পরিণত হয়েছে কিনা বাংলাদেশ, সেটি বিষয়টি ইউনূস সরকারই প্রমাণ করে গেছে। এই নাকি চুক্তি করা হয়েছে, দেশ বিরোধী চুক্তি করা হয়েছে, দেশ বিক্রি করা চুক্তি করা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে বা ভারতের সঙ্গে। ওই একটা চুক্তিও তো কেউ বাতিল তো দূরের কথা, কেউ তো প্রশ্ন উত্থাপন করতে পারেনি। ইউনূস সরকারের যে এত এত তথাকথিত বিপ্লবী উপদেষ্টা ছিল, তারা তো প্রশ্ন উত্থাপন করতে পারেনি যে এই যে দেশ বিরোধী চুক্তি বাতিল তো করেনি। বাতিল করেছে কোনগুলো? যে মোংলা পোর্ট বাতিল করেছে, বাতিল করে এখন চীনকে দেওয়া হবে, মানে একটা হিংসা প্রতিহিংসা জায়গা থেকে। কিন্তু তারা যে ওইসব বিষয়ের মাধ্যমে করদ রাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ, তা তো নয়। বরং করদ রাজ্য শুধু নয়, এখন তো দাসানুদাস, দাসও না, দাসেরও দাস, দাস অনুদাসে পরিণত হয়েছে আমরা। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কামাল ভাই, যে জাতীয় সংসদের সামনে যুক্তরাষ্ট্রের পতাকা এবং তার স্বাধীনতা বার্ষিকী উদযাপন, শুধু এই জিনিসটা আমরা মার্ক করছি, নোটিশ করছি। আরো যে ভয়াবহ বিষয় ঘটে গেছে, সেটি হয়তো আমরা অনেকেই খেয়াল করছি না। সেখানে দেশের ইতিহাসে এই প্রথমবারের মতন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিষয়ক ককাস গঠিত হয়েছে। ককাসটা কি আমরা সবাই, যে বিশেষ অধিকার আদায়ের জন্য, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, বিশেষভাবে গুরুত্বের সাথে কাজ করার জন্য আইন প্রণেতাদের মধ্য দিয়ে কাউকে কাউকে দিয়ে বিশেষ কমিটি করা। এই তো যেমন বাংলাদেশের আদিবাসী সংক্রান্ত ককাস কমিটি ছিল, জলবায়ু সংক্রান্ত কিংবা শিশু অধিকার বিষয়ক বা জেন্ডার ইস্যুতে ককাস ছিল। কিন্তু ওই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কোনো ককাস ছিল না। এবং এই ককাস পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে, এটাও সত্য কথা। কিন্তু তাদের কার্যক্রমগুলো কি? দ্বিপাক্ষিক মানে বহির্বিশ্বের সঙ্গে এই ধরনের সম্পর্ক উন্নয়নের কোনো ককাস হয়েছে? হয়েছে। যুক্তরাষ্ট্র যেসব বিভিন্ন জায়গায় তাইওয়ানে বা আরো কয়েকটা রাষ্ট্রে তাদের ককাস আছে। এই ককাস গুলোর কাজ কি? যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা, যুক্তরাষ্ট্রের যে টার্গেট, সেইগুলো ওই এমপিদের দিয়ে, সংসদ সদস্য বা আইন প্রণেতাদের দিয়ে লবিস্ট হিসেবে কাজ করানো। এখন আমাদের এই ককাসের মধ্যে কারা আছে? ডক্টর ওসমান ফারুক। ডক্টর ওসমান ফারুককে আমি ব্যক্তিগতভাবে তাকে আর অন্যভাবে ট্রিট করতে পারছি না, চাচ্ছি না, আপনারা সবাই জানেন। ওখানে মীর আরমান আছে, কার ছেলে? মীর কাসেমের ছেলে। ওখানে হুম্মাম কাদের চৌধুরী আছেন, কার ছেলে? সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। ওখানে মার্দিয়া মমতাজ নাকে, জামাতের আরেক এমপি, নারী এমপি, তিনি আছেন। ওখানে আবার নিপুণ রায় চৌধুরীকে রাখা আছে। দেখুন কতটা ম্যাটিকুলাস ডিজাইন রাখা হয়েছে, যে মানুষের চোখে যাতে না বাঁধে, মানুষ প্রশ্ন অ্যারাইজ করতে না পারে, দুই একটু মানে ভারসাম্য রাখা হয়েছে। আন্দোলন রহমান পার্থ আছেন। এই যে চুক্তিটি করা হলো, বাণিজ্য চুক্তি, এই চুক্তির বাইরে আর কি সম্পর্ক উন্নয়ন প্রয়োজন হয়? আর কি জন্য স্পেশাল কমিটি? হ্যাঁ, বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আছে, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি আছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমিতিও হতে পারে, কিন্তু খোদ সংসদের মাধ্যমে, এবং তাদেরকে দিয়ে লবিস্ট হিসেবে কাজ করানো হবে। এবং আপাত দৃষ্টিতে যদি তাকায়, যে ছবিটা নিয়ে সমালোচনা হচ্ছে, আরেকটি বিষয় সেটি হচ্ছে, দেখুন বাহ্যিক ভঙ্গিতেও তো অনেক কিছু প্রকাশ পায়। এই যে আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি তো ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তাকে নিয়ে তো অনেক প্রশ্ন।
এগুলো পুরোনো কথা, টানতে চায় না। তার বাচন ভঙ্গি, তার শারীরিক ভঙ্গিটা কি দেখেছেন? জি। ব্রেন্ট ক্রিস্টেনসেন এদেশে মার্কিন রাষ্ট্রদূত, একজন জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার, তার সামনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের এমপি, এই যে মীর আরমানরা কিভাবে অবনত হয়ে দাঁড়িয়ে আছে আপনি কি বুঝতে পারছেন? এগুলো আমরা সহ্য করতে পারি? সহ্য করার মতো বিষয়? গণব রাজ্যে কে কাকে পরিণত করেছে? ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত দাদাগিরি সুলভ আচরণ করেছে কোনো কোনো ক্ষেত্রে, এটি সত্য কথা। সীমান্তে মানুষ হত্যা বন্ধ করার অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পরেও বন্ধ হয়নি, সত্য কথা। আমাদের তিস্তা চুক্তি 15 বছর ধরে ঝুলে আছে, সত্য কথা। গঙ্গার পানি বন্টন চুক্তি নতুন করে নবায়ন হবে কিনা তা নিয়ে এক ধরনের টেনশন দেখা দিয়েছে, সত্য কথা। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ভারতের সাথে আওয়ামী লীগ যে চুক্তিগুলো করেছে অন্য কেউ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না ইহ জনমে। অন্তত আমাদের মানে কি বলা যায় এটাকে, আমাদের যেই জীবদ্দশা, সেই জীবদ্দশা দেখতে পারতাম না। যেমন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ছিটমহল বিনিময় চুক্তি, এইটি যে কত বড় একটা গদের উপর বিষ ফোঁড়া হয়েছিল এবং মানুষগুলো কিভাবে মানবতার জীবনযাপন করছিল। আমি তো নিজে গিয়ে এই দাসিয়ারা ছিটমহল সেই 2011 সালে গিয়ে বিভিন্ন ছিটমহলে লালমনিরহাটে এসব জায়গায় করে আসছি। সেইখানকার মানুষের যে মানবতার জীবন আমি নিজের চোখে দেখেছি। এগুলো তো হয়েছে, হয়নি বঙ্গোপসাগরের ট্রিটি মিয়ানমারের সঙ্গে আমরা জিতে আসিনি। এগুলো হয়েছে, যেগুলো বাস্তবতা সেগুলো স্বীকার করতে হবে। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আওয়ামী লীগ লুটতরাজ করেছেন, দুর্নীতি করেছে, গুম খুনের অভিযোগ আছে, যেগুলো যদিও সেগুলো বিতর্কিত বিষয়। কিন্তু যেগুলো করেছে ভারতের সাথে চোখে চোখ রেখে, চোখে চোখ রেখে কথা তো ওইভাবে বললাম আর চোখে চোখ রাখা হয়ে গেল তা না, বরং কাজেই আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে যে আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমাদের পাওনাটা আদায় করে নিতে পারি। সেগুলো শেখ হাসিনা দেখিয়েছেন। কিন্তু এখন কি হচ্ছে, এবং আপনাকে বলে রাখি, এখন যেটি হবে, যুক্তরাষ্ট্র খেলবে। আমাদের প্রধানমন্ত্রী সবার সাথে এক ধরনের পররাষ্ট্রনীতির উদার পররাষ্ট্রনীতির জায়গা থেকে সম্পর্ক রাখার চেষ্টা করছেন। চীনে গেছেন, রাশিয়া গেছেন, বা তার প্রতিনিধি পাঠিয়েছেন ডক্টর খলিলকে। ওয়েলকাম জানাচ্ছি। যেরকম একটা মার্কিন চুক্তি করা হয়েছে যার মধ্যে অনেক ধরনের বাধ্যবাধকতা রয়েছে, এসব রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা যাবে না, তারপরেও তিনি চেষ্টা করছেন। আর এই চেষ্টা করতে গিয়েই ওই চুক্তি রেখে এই চেষ্টা, আমাদের মনে হয়, মানে আমার যেটি আশঙ্কা, এখন যুক্তরাষ্ট্র অন্যরকম খেলা খেলতে যাচ্ছে যাতে সরকার অনেক ধরনের বিপদে পড়তে পারে। জি, জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে, এবং যে প্রসঙ্গটা যে আমি আলোচনা শেষ করলাম, জনাব পান্না যেটা বললেন যে যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে আসলে খেল, এখন খেলা চলছে সারা দুনিয়ায়, সবাই বুঁদ হয়ে আছে বিশ্বকাপ ফুটবলে। আমরা দেখেছি এই খেলায় ফুটবলের কি দুরবস্থা হয়, এক পা থেকে আরেক পা যায়। তা আমরা কি যুক্তরাষ্ট্রের সেই খেলায় ফুটবলের ভূমিকা অবতীর্ণ হচ্ছে কিনা, এটা নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। আপনার তারপরে ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফিজ।